হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যে টপিক সেটা হলো 2024-এর এসএসসি সিজিএল পরীক্ষায় ইতিহাসে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নের মধ্য দিয়ে 50টি প্রশ্ন আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রশ্নের সাথে কিছু এক্সট্রা ফ্যাক্টসও থাকবে। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সেটা বলা হয়েছে মুম্বাইয়ে 1867 সালে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন? শ্রী রাম বাজপাই, রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরং নাকি গোপালকৃষ্ণ গোখলে? সঠিক উত্তর যেটা সেটি হলো আত্মারাম পাণ্ডুরং। ইনি 1867 সালে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছেন। এখন এসএসসিতে যে সমস্ত প্রশ্ন আসছে তার মধ্যে এই যে সমস্ত সমাজের প্রশ্নগুলো রয়েছে, কোন সমাজের প্রতিষ্ঠাতা কে, সেই প্রশ্নগুলো খুব বেশি আসছে। তো তো চলো একটু নজর দিয়ে নেওয়া যাক বিভিন্ন সমাজ এবং তাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে। প্রথমে রয়েছে ব্রাহ্ম সমাজ, যা প্রতিষ্ঠা হয়েছিল 1828 সালে, আর প্রতিষ্ঠাতা ছিল রাজা রামমোহন রায়। আর এর উদ্দেশ্য কী ছিল? হিন্দু ধর্ম যে সমস্ত সামাজিক আর ধর্মীয় গোঁড়ামি রয়েছে সেগুলোকে দূর করা এবং সংস্কার আনা। আর দু নম্বরে রয়েছে আর্য সমাজ। এর প্রতিষ্ঠাকাল ছিল 1875, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এর উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের পুনর্জাগরণ করা এবং বেদ থেকে কুসংস্কার দূর করা। বেদে তো আসলে কোনো কুসংস্কার নেই, বেদকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছিল আর কি, তৎকালীন ব্রাহ্মণরা যেভাবে রিপ্রেজেন্ট করছিল তাতে অনেক কুসংস্কার ঢুকে গেছিলো। তো সেটা দূর করাই ছিল আর্য সমাজের কাজ। পরে রয়েছে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাকাল ছিল 1867 সাল, আর এর প্রতিষ্ঠাতা হলো আত্মারাম পাণ্ডুরঙ্গ, এইমাত্র আমরা দেখলাম। উদ্দেশ্য ছিল নারী শিক্ষার প্রসার এবং ধর্মীয় কুসংস্কারের বিরোধিতা। এরপর 4 নম্বরে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এর প্রতিষ্ঠাকাল হলো 1876 সাল, আর প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু। উদ্দেশ্য ছিল ভারতীয়দের অধিকার রক্ষা এবং ভারতীয়দের মধ্যে একটা রাজনৈতিক চেতনা জাগানো। পরে হলো তত্ত্ববোধিনী সভা। এর প্রতিষ্ঠা হয়েছিল 1839 সালে, প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। উদ্দেশ্য ছিল ব্রাহ্ম সমাজের নীতিকে শক্তিশালী করা এবং সামাজিক পুনর্গঠন। তারপর হলো সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা ছিল 1873 সালে। এর প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে। উদ্দেশ্য ছিল নিচু বর্ণের মানুষের প্রতি সামাজিক বৈষম্যের অবসান ঘটানো। তারপর আমাদের রামকৃষ্ণ মিশন, যার প্রতিষ্ঠাতা কাল ছিল 1897 সাল, আর এর প্রতিষ্ঠাতা কে সেটা আমরা সকলেই জানি, স্বামী বিবেকানন্দ এর প্রতিষ্ঠা করেছিলেন। আর উদ্দেশ্য ছিল আধ্যাত্মিকতা, শিক্ষা এবং সামাজিক সেবা। 2 নম্বর প্রশ্ন হলো সুদর্শন লেক সম্পর্কিত বিস্তারিত তথ্য গিরনার নামক একটি শিলালেখতে দেওয়া হয়েছে, যা শাকা শাসক ড্যাশের সাফল্য বর্ণিত করার জন্য লেখা হয়েছিল। কোন শাকা রুলার বা শাকা শাসকের সাফল্য বর্ণিত করার জন্য এই গিরনারের জুনাগড় ইনস্ক্রিপশন লেখা হয়েছিল? অপশন রয়েছে প্রথম রুদ্রদমন, তৃতীয় রুদ্রসিংহ, মাওয়েস নাকি চাস্তানা? সঠিক উত্তর যেটা সেটা হলো প্রথম রুদ্রদমন। রুদ্রদমন প্রথম, যিনি সুদর্শন লেকের সংস্কার করেছিলেন, তার সম্পর্কে লেখা হয়েছে জুনাগড় ইনস্ক্রিপশনে। একটু সুদর্শন লেক সম্পর্কে আমরা জেনে নিই, কারণ সুদর্শন লেক খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এর থেকে বহুবার প্রশ্ন এসছে সুদর্শন লেক থেকে। সুদর্শন লেক বা সুদর্শন হ্রদ হলো প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ জলাধার, যা গুজরাটের গিরনার পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি মৌর্য সাম্রাজ্যের সময় তৈরি হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের যেই চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি সবার প্রথম সুদর্শন হ্রদটি তৈরি করেছিলেন। সেই গুজরাটের ওই অঞ্চলটিতে, মানে গিরনার অঞ্চলটির যেই কৃষিকাজের উন্নতির জন্য তিনি আসলে সুদর্শন হ্রদটি তৈরি করেছিলেন। এখানে সেটাই বলা হয়েছে, সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন মৌর্য সাম্রাজ্যের চাণক্যের প্রভাবাধীন শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। আর এটাকে সংস্কার করেছিল অনেকে। সবার প্রথম সম্রাট অশোক এটা সংস্কার করেছিল। তারপর শক শাসক রুদ্রদমন এর সংস্কার করেছিল। এরপর গুপ্ত শাসক স্কন্দগুপ্ত এর সংস্কারে কাজে এসেছিল। স্কন্দগুপ্তর আমলে একটি প্রবল বন্যার কারণে সুদর্শন হ্রদ খুব ক্ষতিগ্রস্ত হয়। তিনি হ্রদটি পুনরায় সংস্কার করেন এবং আগের মতো জলাধারটি কার্যকর করেন।
পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হলো মহেন্দ্র বর্মন ওয়ান বা প্রথম মহেন্দ্র বর্মন কোন রাজবংশের শাসক ছিলেন? মহেন্দ্র বর্মন প্রথম ছিলেন পল্লব বংশের শাসক। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া ব্যক্তিদের মধ্যে কে নীলদর্পণ নাটকটি লিখেছেন? চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু, দীনবন্ধু মিত্র নাকি মতিলাল নেহরু? সঠিক উত্তর সবাই জানো, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছেন। এখানে নীল চাষিদের যেই ব্যথা বেদনা সেটাই এই নীলদর্পণ নাটকে ফুটিয়ে তুলেছিলেন দীনবন্ধু মিত্র। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 1929 সালে বিহারে প্রদেশীয় কৃষক সভা গঠন করে? এর ইংলিশ টার্মটা মনে রাখবে, প্রভিন্সিয়াল কিষাণ সভা। এটি কে প্রতিষ্ঠা করেন 1929 সালে? জয়প্রকাশ নারায়ণ, স্বামী সহজানন্দ সরস্বতী, JM সেনগুপ্তা নাকি কুনওয়ার সিং? সঠিক উত্তর হবে স্বামী সহজানন্দ সরস্বতী। ইনি 1936 সালে এই স্বামী সহজানন্দ সরস্বতী অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মনে রাখতে হবে স্বামী সহজানন্দ সরস্বতী 1929 সালে প্রভিন্সিয়াল কিষাণ সভা গঠন করেছিলেন, আর 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা এটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিপ্লবীর নেতৃত্বে চট্টগ্রাম আর্মি রেইড পরিচালিত হয়েছিল? বলার দরকার পড়বে না, তোমরা সকলেই জানো, সূর্য সেন। আর এই আর্মি রেড কবে হয়েছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 18ই এপ্রিল 1930 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 18ই এপ্রিল 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে। 7 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খিলজি 1307 থেকে 1308 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম দাক্ষিণাত্য অভিযান করেছিলেন। আর তার প্রথম দাক্ষিণাত্য অভিযান কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? ওয়ারাঙ্গল, মাদুরাই, এটা মাদুরাই হবে, মাদুরাই, দেবগিরি নাকি দ্বার সমুদ্র? সঠিক উত্তর যেটা সেটা হলো দেবগিরি অঞ্চলে আলাউদ্দিন খিলজি প্রথম অভিযান করেছিলেন। আর এই অভিযানের নেতৃত্ব কে দিয়েছিল? মালিক কাফুর একজন দাস ছিল আলাউদ্দিন খিলজির, যাকে হাজার দিনারিও বলা হয়, কারণ ইনি গুজরাটে একটা মেলা বসতো যেখানে দাস কেনা বেচা হতো আগেকার দিনে। তো সেখান থেকে তিনি হাজার দিনার পয়সা দিয়ে এই মালিক কাফুরকে কিনেছিল তার দাস হিসাবে। আর এই মালিক কাফুরকেই দেবগিরিতে অভিযানের জন্য সেনাপতি করে পাঠিয়েছিল আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন হলো, নিচে প্রদত্ত কোনটি রুদ্রদমনের ইনস্ক্রিপশনগুলোর মধ্যে বা শিলালেখগুলোর মধ্যে প্রাচীন? ভারতের প্রথম রাজবৈভব সংলাপ যা শুদ্ধ সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। অপশন রয়েছে চিরান্দ, মেহরৌলি, গিরনার নাকি প্রয়াগ? সঠিক উত্তর হলো গিরনার শিলালেখ। এটি প্রায় অনুমান করা হয় 150 খ্রিস্টাব্দে 150 AD-তে এই গিরনার শিলালেখ লেখা হয়েছিল। আর এটি রুদ্রদমন এই ইনস্ক্রিপশনটা লিখিয়েছিল। আর এখানে শুদ্ধ সংস্কৃত ভাষায় রাজবৈভব সংলাপ লেখা রয়েছে বা কথোপকথন লেখা রয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো, কলকাতায় আরবি, পার্সি এবং ইসলামী আইন অধ্যয়ন এবং প্রচারের জন্য একটা মাদ্রাসা খোলা হয়েছিল। আর এই মাদ্রাসাটি কোন সালে খোলা হয়েছিল? 1783 সালে, 1774 সালে, 1781 সালে নাকি 1772 সালে? সঠিক উত্তর যেটা সেটা হলো 1781 সালে। আর এই মাদ্রাসা খুলতে সাহায্য করেছিলেন ওয়ারেন হেস্টিংস, তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনের অধীনে ভারত শাসনের ক্ষমতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ ক্রাউনের হাতে স্থানান্তরিত হয়েছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-র মাধ্যমে, 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর মাধ্যমে? সঠিক উত্তর হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর মাধ্যমে ভারতের যেই শাসন ক্ষমতা সেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সরিয়ে চলে গিয়েছিল ব্রিটিশ রাজের হাতে বা ব্রিটিশ ক্রাউনের হাতে। এর কারণ হলো 1857-এর মহাবিদ্রোহ। 1857-এর মহাবিদ্রোহের পরেই এই ব্রিটিশ ক্রাউন এটা ডিসাইড করেছিল যে ভারতের শাসন যেটা হবে, ভারতের শাসন সরাসরি ব্রিটিশ ক্রাউনই পরিচালিত করবে। এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আনা হয় 1858 সালে। আর এই আইনের দ্বারাই লর্ড ক্যানিংকে সবার প্রথম ভাইসরয় বানানো হয় ভারতের।
পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, আকবরের শাসনের সময় তার রাজস্ব মন্ত্রী কে ছিলেন? মুল্লা দৌ পিয়াজা, তানসেন, টোডরমল নাকি আব্দুল রহিম? সঠিক উত্তর হলো টোডরমল। ইনি দশসালা বন্দোবস্ত বা জাবতি সিস্টেম চালু করেন টোডরমল। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, শিল্পতি হরম বা মণিতলা বদ্ধ, যেটি তামিল ভাষার প্রথম মহাকাব্য কবিতা, যা পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে লেখা হয়েছিল, এটি কার দ্বারা লেখা হয়েছিল? তোলকাপিয়ার, তিরুমালা শ্রী আলওয়ার, আর ইয়াঙ্গো আডিগাল নাকি সিত্তালি সাত্তানার? সঠিক উত্তর সেটা হলো ইলাঙ্গো আডিগাল। তো ইলাঙ্গো আডিগাল রচনা করেছিলেন শিল্পতি হরম, যার আর একটা নাম হলো মণিতলা বদ্ধ। এটি তামিল ভাষায় লেখা হয়েছিল, আর এটি একটি এপিক পোয়েম বা মহাকাব্যিক একটি কবিতা। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের দেওয়া ব্যক্তিদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতির ব্যবস্থাটি এনেছিলেন বা তৈরি করেছিলেন? অপশন রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। সঠিক উত্তর হলো লর্ড ওয়েলেসলি। ইনি 1798 থেকে 1805 সাল অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। আর হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, কোনটি 1917 সালে গান্ধীর সত্যাগ্রহের সাথে সম্পর্কিত স্থান? অপশন আছে আহমেদাবাদ, চম্পারণ, বরদৌলি নাকি খেদা? উত্তর হলো অপশন বি চম্পারণ। বিহারের চম্পারণে তিনি 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। মহাত্মা গান্ধীর প্রধান সত্যাগ্রহ আন্দোলনের একটা তালিকা দেওয়া হয়েছে এখানে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে। সবার প্রথম গান্ধীজি আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, সেটা করেছিলেন 1906 থেকে 1914 সাল অবধি। দক্ষিণ আফ্রিকাতে প্রথমের দিকে খুব রেসিজম চলছিল। সেই রেসিজমের জন্য যারা কৃষ্ণাঙ্গ বা নিগ্রো যারা ছিলেন তাদের ওপর একটা আলাদা ধরনের আইন ছিল। তো এই কালা আইন বিরোধের জন্যই মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রথম সত্যাগ্রহ করেছিলেন। আর এই সত্যাগ্রহের যে কনসেপ্ট গান্ধীজি পেয়েছিলেন লিও টলস্টয়ের কাছ থেকে। 2 নম্বর সত্যাগ্রহ হলো চম্পারণ সত্যাগ্রহ, ভারতের প্রথম সত্যাগ্রহ 1917 সালে, যেটি নীল চাষিদের অধিকার রক্ষার জন্য এই আন্দোলনটি হয়েছিল। তারপর হলো খিলাফত আন্দোলন 1919 থেকে 1924 সালে, এটাও একটা সত্যাগ্রহ আন্দোলন ছিল। এটি তুরস্কের যে খালিফা পদ সেটিকে বজায় রাখার জন্য এই আন্দোলনটি করা হয়েছিল। গান্ধীজি ভেবেছিল এই আন্দোলনটা যদি আমরা ভারতে করি তাহলে ভারতীয় যে মুসলমান তাদের একটু সাপোর্ট পাওয়া যাবে, এই জন্য তিনি খিলাফত আন্দোলন করেছিলেন। তারপর হলো অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট, এটিও একটি সত্যাগ্রহ আন্দোলন এবং এটি ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে করা হয়েছিল। ব্রিটিশ প্রশাসনের বিভিন্ন নীতি এবং তাদের আইনের বিরুদ্ধে এই অসহযোগ আন্দোলন করা হয়েছিল। তারপর হলো ডান্ডি মার্চ এবং লবণ সত্যাগ্রহ 1930 সালে, ব্রিটিশ লবণ করের বিরুদ্ধে এই আন্দোলন ছিল। তারপর হলো 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, এটিতে গান্ধীজি সরাসরি ঘোষণা করে দিয়েছিলেন যে ব্রিটিশরা ভারতে আর থাকতে পারবে না, ভারতের শাসন ভারতীয় লোকেরাই করবে এবং ব্রিটিশদের ভারত থেকে চলে যেতে বলা হয়েছিল এই আন্দোলনে। তারপর হয়েছিল 1940 থেকে 1941 সালে ব্যক্তিগত সত্যাগ্রহ বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা অহিংস প্রতিবাদ ছিল। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন হলো, মহাবলীপুরম দক্ষিণ ভারতের কোন রাজবংশের অধীনে মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল? মহাবলীপুরমে অনেক মন্দির গড়ে উঠেছিল একটা সময়। তো এই মন্দিরগুলো কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? অপশন আছে চোলা, চেরা, পল্লব নাকি চালুক্য? পল্লব বংশের সময় মহাবলীপুরমে অনেক ধরনের মন্দির তৈরি হয়েছিল। আর নরসিংহ বর্মন প্রথম মহাবলীপুরম এই নগরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়কে আইনগতভাবে সতী প্রথা বাতিল করতে সাহায্য করেছিলেন? অপশন আছে লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন নাকি লর্ড রিপন?
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিক। ইনি 1829 সালে একটি আইন প্রণয়ন করে, আর এই আইন প্রণয়নের দ্বারাই ভারতে সতী প্রথা বা সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। 17 নম্বর প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর পর 13 বছর বয়সী আকবরকে 1556 সালে কালানৌরের রাজ সিংহাসনে বসানো হয়। এই কালানৌর কোন রাজ্যের অন্তর্গত? গুজরাটের, বেঙ্গল বা বাংলার, রাজস্থানের নাকি পাঞ্জাবের? সঠিক উত্তর হলো এটি পাঞ্জাবের অন্তর্গত। 18 নম্বর প্রশ্নে বলা যে গৌতমীপুত্র সাতকর্ণী ইনি রাজারাজ এবং মহারাজ নামক উপাধি গ্রহণ করেছিলেন। ইনি কোন রাজবংশের সাথে সম্পর্কিত? শুঙ্গ, পান্ডিয়া, সাতবাহন নাকি শকা? সঠিক উত্তর হলো সাতবাহন। ইনি সাতবাহন বংশের একটি খুব গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ রাজা। এনার মায়ের নাম ছিল গৌতমী বালাশ্রী, আর এনার মায়ের নাম থেকেই গৌতমী পুত্র সাতকর্ণী এই নামটি পেয়েছিলেন, আর ইনি শকেদের পরাস্ত করেছিলেন। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলা যায় নিম্নলিখিত 19 শতকে ভারতের কোন সমাজ সংস্কারক স্ত্রী পুরুষ তুলনার লেখক ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অনেকবার প্রশ্ন এসছে ইদানিং কালের। উষা মেহতা, পণ্ডিত রামাবাই, স্বর্ণকুমারী দেবী নাকি তারাবাই শিন্দে? সঠিক উত্তর হবে তারাবাই শিন্দে। 20 নম্বর প্রশ্ন, 7ম শতাব্দীতে একটি নতুন ধর্ম ইসলাম জন্মগ্রহণ করে, আর এই ইসলাম কোথায় জন্মগ্রহণ করে? ইন্দোনেশিয়ায়, সাউথ আফ্রিকায়, আরেবিয়ায় নাকি মালয়েশিয়ায়? সবাই আমরা জানি আরবে ইসলাম সবার প্রথম উৎপত্তি লাভ করে, আর ইসলাম 620 খ্রিস্টাব্দ নাগাদ ইসলাম ধর্ম এক্সিস্টেন্সে আসে, 620 AD বা খ্রিস্টাব্দতে। পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানাতের কোন বিভাগের পুনর্গঠনের কাজ করেছিলেন বলবন? দিওয়ানে ইশতিয়াক, দিওয়ানে মুস্তাখরাজ, দিওয়ানি আর্জ নাকি দিওয়ানে রিসালাত? সঠিক উত্তর যেটা সেটা হলো দিওয়ান ই আর্জ। এই সংস্থার বা এই বিভাগের পুনর্গঠনের কাজ করেছিলেন বলওয়ান, আর এই দিওয়ানে আর্জ ছিল সামরিক বাহিনীর সাথে যুক্ত। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে একজন কবি ছিলেন যিনি 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন? এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর হবে। গীতাঞ্জলির জন্য ইনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর সবার প্রথম ইনি নন ইউরোপিয়ান ছিলেন যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটাও মনে রাখতে হবে। সবার প্রথম নন ইউরোপিয়ান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 23 নম্বর প্রশ্ন, কোন রাজবংশের রাজা রুদ্রসেন দ্বিতীয় প্রভাবতী গুপ্তা, যিনি গুপ্ত রাজবংশের কন্যা ছিলেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের কন্যা ছিলেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? ভাকাটাক, পুষ্যভূতি, পল্লবা নাকি চালুক্য? সঠিক উত্তর হলো ভাকাটাক। রুদ্রসেন দুই যিনি প্রভাবতী গুপ্তাকে বিবাহ করেছিলেন, তিনি ভাকাটাক রাজবংশের রাজা ছিলেন। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের একটি শহর হলো বল্লভী। এই বল্লভী কোন রাজবংশের রাজধানী ছিল? 5ম শতাব্দী থেকে 8ম শতাব্দী অবধি কোন রাজবংশের রাজধানী ছিল এই বল্লভী? সঠিক উত্তর হবে মৈত্রকা রাজবংশ। মৈত্রকা রাজবংশের রাজধানী ছিল বল্লভী। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, নিচে উপস্থাপিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায় যেটি লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? হোম রুল লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, থিওসফিক্যাল সোসাইটি নাকি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? সঠিক উত্তর হবে হোম রুল লীগ। তো হোম রুল লীগ যেটা সেটা বালগঙ্গাধর তিলক 1916 সালের এপ্রিল মাস নাগাদ বালগঙ্গাধর তিলক হোম রুল লীগ স্থাপন করে, এবং মানে একই চিন্তাধারার ওপর বা দর্শনের ওপর অ্যানি বেসান্ত 1916 সালে সেপ্টেম্বর মাসে মাদ্রাজে হোম রুল লীগ স্থাপনা করেন। তো সঠিক উত্তর হবে এখানে হোম রুল লীগ। আর এই যে থিওসফিক্যাল সোসাইটির কথা বলা হয়েছে অপশান সিতে, এই থিওসফিক্যাল সোসাইটির ধারণা যিনি আনেন তিনি হলেন ম্যাডাম ব্লাভাৎস্কি, আর এনারই শিষ্যা ছিলেন মানে স্টুডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কে আকবরের নবরত্নদের একজন ছিলেন? পুরন্দর দাস, তানসেন, স্বামী হরিদাস নাকি আমির খুসরো? সঠিক উত্তর হলো তানসেন। সম্রাট আকবরদের নবরত্নের একটা তালিকা একটু দেখে নেওয়া যাক। সবার প্রথম হলো বীরবল। বীরবল ছিলেন দরবারের প্রথম প্রধান হাস্যরসিক এবং রাজকীয় উপদেষ্টা। তারপর তানসেন। তানসেন ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, ইনি ধ্রুপদ ঘরানার ইনি গোয়ালিয়র ঘরানার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন।
আর 3 নম্বর হলো রাজা টোডরমল, ইনি রাজস্ব ব্যবস্থার সংস্কারক ছিলেন। ইনি দখশালা সিস্টেম বা জাপ্তি সিস্টেম এনেছিলেন। আর 4 নম্বরে হলো রাজা মানসিং, ইনি সেনাপতি এবং কৌশলী যোদ্ধা ছিলেন। আর আবুল ফজল ছিল আকবরনামা ও আইনি আকবরীর লেখক। 4 নম্বরে হচ্ছে ফৈজি ছিলেন কবি এবং পণ্ডিত এবং আবুল ফজলের ভাই ছিলেন। মোল্লা দৌলতপ্রয়াগা ছিল দরবারের কৌতুক শিল্পী এবং বুদ্ধিজীবী। ফকির আজিউদ্দিন, যিনি ছিল ধর্মীয় উপদেষ্টা। আর রাজা বিহারীমল ছিল প্রধান সেনাপতি এবং রাজকীয় উপদেষ্টা আকবরের। 27 নম্বর প্রশ্ন, বৈদিক জীবনের আশ্রম ব্যবস্থা অনুযায়ী নিচের মধ্যে কোনটি জীবনের তৃতীয় পর্যায়ে ছিল? বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য নাকি গৃহস্থ? জীবনের তৃতীয় পর্যায়ে যেটা ছিল সেটি হলো বানপ্রস্থ। এবার এই আশ্রম প্রথাটা কি? আশ্রম প্রথায় আহ, মানুষের জীবনকে টোটাল 4টে ভাগে ভাগ করা হয়। 4টে ভাগের মধ্যে প্রথম যেই আশ্রম সেটি হলো ব্রহ্মচর্য আশ্রম, যেটা 25 বছর অবধি পালন করতে হতো। এখানে ছিল ছাত্র জীবন, শিক্ষা অর্জন করা, এই আশ্রমের প্রধান কাজ ছিল ব্রহ্মচর্য। তারপর দ্বিতীয় ছিল গৃহস্থ জীবনে ছিল বিবাহ এবং পরিবার পালন। তারপর তৃতীয় আশ্রম হলো বানপ্রস্থ, যেখানে পারিবারিক জীবন থেকে অবসর নিয়ে নেওয়া এবং ধ্যান এবং আত্মচিন্তা করা। তারপর হলো সন্ন্যাসে বনে বা জঙ্গলে গিয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে আধ্যাত্মিক জীবনের অন্বেষণ এবং জীবনের সমাপ্ত ঘটানো ছিল সন্ন্যাস আশ্রমের প্রধান কাজ। এই বর্ণাশ্রম ব্যবস্থা সমাজের সংগঠন এবং ব্যক্তির জীবনের বিভিন্ন পর্যায়ে নির্দেশ করে। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন যুদ্ধকে ভারতে ব্রিটিশ শাসনের আনুষ্ঠানিক সূচনা হিসাবে বিবেচনা করা হয়? পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ নাকি চৌসার যুদ্ধ? সঠিক উত্তর এখানে হবে পলাশির যুদ্ধ, যেটি 1757 সালে হয়েছিল। আর এতে নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হয়েছিলেন রবার্ট ক্লাইভের হাতে। 29 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে সংস্কৃত ঐতিহাসিক কবিতা রামচরিতের নায়ক, যা সন্ধ্যাকর নন্দী দ্বারা রচিত হয়েছিল? দেবপাল, গোপাল, রামপাল নাকি ধর্মপাল? সঠিক উত্তর হলো রামপাল, ইনি রামচরিতের নায়ক। 30 নম্বর প্রশ্ন, 1757 সালে পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলা, মীর জাফর এবং আর অপশন দিয়ে রয়েছে শওকত জং। সঠিক উত্তর আমরা সবাই জানি সিরাজউদ্দৌলা ছিলেন। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেন? অ্যানিবেশন, দাদাভাই নওরোজি, অ্যানাল অক্টোভিয়ান হিউম নাকি বি.আর. আম্বেদকর? সঠিক উত্তর হলো অ্যানাল অক্টোভিয়ান হিউম। পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্নতে বলা যায়, প্রথম সিপাহী বিদ্রোহ কোন সালে হয়েছিল? 1857 সালে, 1847 সালে, 1867 সালে নাকি 1837 সালে? সঠিক উত্তর 1857 সালে। 33 নম্বর প্রশ্নে বলা যে অযোধ্যার নবাব এবং ব্রিটিশদের মধ্যে চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? অযোধ্যার নবাব বলতে আওয়াধ রাজ্যটির কথা বলা হয়েছে। আওয়াধ মানে অযোধ্যা নবাব এবং ব্রিটিশদের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1773 সালে। এই চুক্তিটিকে বেনারসের সন্ধিও বলা হয়। পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, ডালহৌসি, লর্ড কার্জন নাকি উইলিয়াম বেন্টিক? এর আগেই আমি বললাম 1858 সালের অ্যাক্ট অনুযায়ী ভারতের যে শাসন ব্যবস্থা সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে যায় ব্রিটিশ ক্রাউনের হাতে। আর সেই সময় লর্ড ক্যানিংকে ভারতের প্রথম ভাইসরয় বানানো হয়। 35 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন গঠিত হয়েছিল কোন বিষয়ের জন্য? ভূমি, রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, শিল্পের জন্য নাকি শাসনের জন্য? সঠিক উত্তর হলো শিক্ষার জন্য। একটু হান্টার কমিশন সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। ব্রিটিশ ভারতের শিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কমিশন ছিল এটি। আর এটি 1882 সালে লর্ড রিপনের সময় গঠন করা হয়। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল ভারতের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার পরিস্থিতির মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কিছু সুপারিশ করা। প্রধান সুপারিশ যেটা করেছিল হান্টার কমিশন সেটি হলো প্রাথমিক শিক্ষাকে স্থানীয় সরকারের হাতে তুলে দেওয়া আর মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা বাড়ানো। আর 3 নম্বরে বলা ছিল উচ্চশিক্ষার জন্য সরকারি সহায়তা কমানো। এর গুরুত্ব কী ছিল? ভারতের শিক্ষা ব্যবস্থার বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি। 1905 সালে, 36 নম্বর প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গ কারা করেছিলেন বা কে করেছিলেন? লর্ড কার্জন, লিটন, রিপন নাকি মাউন্টব্যাটেন? সঠিক উত্তর হল লর্ড কার্জন। পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল? কোমাগাথা মারু ইনসিডেন্ট, চৌরি চৌরা ইনসিডেন্ট, কাকুরি ট্রেন রবারি, আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার?
সঠিক উত্তর যেটা সেটি হলো চৌরি চৌরা ইনসিডেন্টের জন্য। বিহারের চৌরি চৌরায় এই ইনসিডেন্ট হয়েছিল, যেখানে 22 জন পুলিশ কর্মীকে জ্বালিয়ে মারা হয়। আর এই চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922 সালে। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন বলা হয় যে স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে, 1923 সালে, 1925 সালে নাকি 1930 সালে? সঠিক উত্তর হলো 1923 সালে। এর 1 জানুয়ারি এই স্বরাজ পার্টির প্রতিষ্ঠা হয়। 39 নম্বর প্রশ্ন হলো ডান্ডি অভিযানের প্রধান উদ্দেশ্য কী ছিল? বিদেশি পণ্য বর্জন করা, লবণ আইন ভঙ্গ করা, ব্রিটিশ আইন ভঙ্গ করা নাকি চা কর প্রত্যাহার করা? সঠিক উত্তর হলো লবণ আইন ভঙ্গ করা। প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন বছর হরিজন পত্রিকা শুরু করেন? 1925 সালে, 1933 সালে, 1932 সালে নাকি 1935 সালে? সঠিক উত্তর হলো 1933 সালে ইনি হরিজন পত্রিকা শুরু করেন। হরিজন পত্রিকা ছাড়াও আরও কিছু পত্রিকা গান্ধীজি প্রকাশিত করেছিলেন, এগুলো সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। প্রথম হলো ইন্ডিয়ান ওপিনিয়ন, যেটি 1903 সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাবলিশ করেন। তারপর হলো নবজীবন। নবজীবন 1919 সালে গুজরাটিতে ভাষায় প্রকাশিত হয়। তারপর হলো 3 নম্বরে ইয়ং ইন্ডিয়া, এটিও 1919 সালে প্রকাশিত হয়, আর এটা ইংরেজি ভাষার পত্রিকা ছিল। আর হরিজন ছিল হরিজন পত্রিকা 1933 সালে 11ই ফেব্রুয়ারি ইংরেজিতেই প্রকাশ শুরু করা হয়। হরিজন পত্রিকার মাধ্যমে ভারতে যে হরিজন সম্প্রদায়ের লোক বা নিচু জাতির যে সমস্ত লোক ছিল তাদের ওপর যে সমস্ত জোর জুলুম এবং অন্যায় অবিচার করা ছিল তাদের বিরুদ্ধে বলা হতো এই হরিজন পত্রিকায়। এই পত্রিকাগুলো গান্ধীজির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন প্রচারের জন্য ব্যবহৃত হয়েছিল। পরের প্রশ্ন হলো 41 নম্বর প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আহমেদাবাদ, বোম্বে, কুমিল্লা নাকি কলকাতা? সঠিক উত্তর হলো বোম্বে। বোম্বেতে একটি ময়দান রয়েছে যেটা নাম ছিল গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। সেই গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে 8ই আগস্ট 1942 সালে সবার প্রথম ভারত ছাড়ো আন্দোলন অভিযান শুরু হয়েছিল। 42 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949 নাকি 2রা জানুয়ারি 1951 সাল? সঠিক উত্তর যেটা হলো 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। সেই জন্যই এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসাবে পালন করি প্রতি বছর। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য কতজন সদস্য ছিল? 299 জন, 389 জন, 289 জন নাকি 339 জন? সঠিক উত্তর মোট 299 জন সদস্য ছিলেন, কিন্তু যারা স্বাক্ষর করেছিলেন তাদের 299 জনের মধ্যে মাত্র 207 জন রেজিস্টারে স্বাক্ষর করেছিলেন, কারণ 207 জনই তখন উপস্থিত ছিল। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধান কটি ভাগে বিভক্ত ছিল সবার প্রথমে? 20টি ভাগে, 22টি ভাগে, 25টি নাকি 28টি? সঠিক উত্তর হলো 22টি। 22টি ভাগে বিভক্ত ছিল, কিন্তু এখনকার যদি আমরা কথা বলি, এখন বর্তমানে সংবিধান 25টি ভাগে বিভক্ত, আর তার সাথে রয়েছে 470টি আর্টিকেল। পরের প্রশ্ন হচ্ছে 45 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রথম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতান নাকি গিয়াসউদ্দিন তুগলক? সঠিক উত্তর হলো কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দিল্লি সালতানাতের প্রথম শাসক হলেও আসল শাসক বলা হয় ইলতুৎমিশকে। দিল্লি সুলতানাতের এই যে রাজবংশগুলো রয়েছে এবং প্রত্যেকটি শাসকের যেই শাসনকাল সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই শাসনকাল থেকে বারবার প্রশ্ন এসছে। সবার প্রথম হলো দাস বংশ, 1206 থেকে 1290 সাল অবধি এই দাস বংশ শাসন করেছিল। দাস বংশের প্রথম যে শাসক ছিল তিনি হলো কুতুবউদ্দিন আইবক। ইনি মোহাম্মদ ঘুরির দাস ছিল একজন। মোহাম্মদ ঘুরি যখন ভারত ছেড়ে চলে যায় তখন কুতুবউদ্দিন আইবককে ভারতের শাসনভার তার হাতে দিয়ে চলে যায়। কুতুবউদ্দিন আইবক রাজত্ব করেছিল 1206 থেকে 1210 সাল অবধি। তারপর কুতুবউদ্দিন আইবকের পর 1 বছরের জন্য আরাম শাহ শাসন করেছিল 1210 থেকে 1211 সাল অবধি। তারপরে ছিল ইলতুৎমিশ, যিনি 1211 থেকে 1236 সাল অবধি শাসন করেছিলেন। খুব ভালো শাসক ছিলেন, দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিল ইলতুৎমিশ, আর একে দাস বংশের আসল প্রতিষ্ঠাতা বলা হয়। তারপর কিছু দিনের জন্য রুকনুদ্দিন ফিরোজ শাহ 1236 সালে মোটামুটি 4 থেকে 6 মাসের জন্য রুকনুদ্দিন ফিরোজ শাহ শাসন করেছিল, যিনি রাজিয়া সুলতানের দাদা ছিল। তারপর রাজিয়া সুলতান মাত্র 4 বছরের জন্য শাসন করেছিল। ইনি একমাত্র মহিলা সুলতান ছিলেন। তারপর মুইজউদ্দিন বেহরাম শাহ
এসেছিলো। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট এদের মধ্যে সেটা হলো গিয়াসউদ্দিন বলবন। বাকি রাজিয়া সুলতানের পর সবথেকে ইম্পর্টেন্ট হলো গিয়াসউদ্দিন বলবন। এটা এনার গিয়াসউদ্দিন বলবনের যেই রাজত্বকাল ছিল সেটা হলো 1266 থেকে 1287। তারপর ছিল কায়কোবাদ আর কায়খসরু, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর হলো তাজ বংশের পরে ছিল খলজি বংশ। খলজি বংশ 1990 থেকে 1320 সাল অবধি শাসন করেছিল। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিল জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। আলাউদ্দিন খলজি খুব ইম্পর্টেন্ট। খলজি বংশের সব থেকে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আলাউদ্দিন খলজিকে। 1296 থেকে 1316 সাল অবধি শাসন করেছিল। তারপর কুতুবউদ্দিন মুবারক শাহ খলজি আর নাসিরউদ্দিন খসরু খান খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তুগলক বংশ। 1320 থেকে 1414 সাল অবধি শাসন করেছিল তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিল গিয়াসউদ্দিন তুগলক। 1320 থেকে 1325 সাল অবধি শাসন করেছিল। তারপর মোহাম্মদ বিন তুগলক শাসন করেছিল 1325 থেকে 1351 সাল অবধি। শ্রেষ্ঠ রাজা না, কিন্তু ইম্পর্টেন্ট রাজা। একে পাগল রাজাও বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। তারপর ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকও একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন তুগলক বংশের। ইনি 1351 থেকে 1388 সাল অবধি শাসন করেন। তারপর গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয়, আবু বকর শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তৃতীয় এবং আলাউদ্দিন সিকান্দার শাহ এরপর রাজত্ব করে খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর হলো সৈয়দ বংশ। 1414 থেকে 1451 সাল অবধি এই সৈয়দ বংশের রাজত্ব চলে। খিজরি খান ছিলেন এর প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান ইম্পর্টেন্ট। মুবারক শাহ এরপর এসেছিল 1421 থেকে 1434 সাল অবধি। এই দুজন শাসকই খুব ইম্পর্টেন্ট সৈয়দ বংশের। বাকি মোহাম্মদ শাহ আলাউদ্দিন আলম শাহ অতটা ইম্পর্টেন্ট নয়। 5 নম্বরে রয়েছে লোদি বংশ, সবার শেষ রাজবংশ, কারণ লোদি বংশের পর চলে এসেছিল মোগলরা। লোদি বংশের যেই সংস্থাপক ছিলেন তিনি হলো বাহলুল, লেখা রয়েছে এখানে, সঠিক উত্তর হবে বহলুল লোদি। আসল নাম হলো বহলুল লোদি। 1451 থেকে 1489 সাল অবধি শাসন করেছিল বহলুল লোদি। তারপরে ছিল তার ছেলে সিকান্দার লোদি। 1489 থেকে 1517 অবধি শাসন করেছিল। তারপর ইব্রাহিম লোদি ছিল 1517 থেকে 1526 সাল অবধি শাসন করেছিল ইব্রাহিম লোদি। তারপর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দেয় বাবর এবং ভারতে চলে আসে মোগলদের শাসন। 46 নম্বর প্রশ্ন হলো ভক্তি আন্দোলনের প্রথম প্রবর্তক কে ছিলেন? রামানন্দ, মীরাবাই, কবির নাকি গুরু নানক? সঠিক উত্তর হলো রামানন্দ। রামানন্দ ছিলেন ভক্তি আন্দোলনের প্রথম প্রবর্তক। 47 নম্বর প্রশ্ন খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ খলজি, গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর কি দেখলাম? খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। সঠিক উত্তর তাহলে কী হবে? জালালউদ্দিন খলজি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। 50টা প্রশ্ন করার কথা হয়েছিল, কিন্তু 47টা প্রশ্নই আমরা করলাম। যদি তোমরা ইতিহাসের এছাড়া তো আরও অনেক প্রশ্ন রয়েছে যেটা এসএসসি সিরিয়াল 2024 এসছে, যদি আরও ভিডিও চাও বা আরও প্রশ্নোত্তর চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আরও ইতিহাসের আরও প্রশ্ন নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা করার করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।